হঠাৎ করে ইন্ডিয়ান 4 সামরিক গোয়েন্দা কর্মকর্তা, সামরিক গোয়েন্দা কর্মকর্তা মানে কিন্তু বিশাল জিনিস, এটা সামরিক গোয়েন্দা কর্মকর্তা 4 জন আসতেছেন এবং তারা আবার ডিজিএফআই এর সাথে কথা বলবেন, 3 বাহিনী প্রধানের সাথে কথা বলবেন, বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ঘুরবেন এবং 10ম পদাতিক ডিভিশন, তার মানে যেটা কক্সবাজারে আছে, কক্সবাজারের ওইখানেও তারা যাবেন সফরে। তবে যদিও এখানে বলা হচ্ছে যে আপনার এই আমাদের সেনাপ্রধান ওয়াকা উনি নাকি ইন্ডিয়ান কর্মকর্তাদের সাথে দেখা করবেন না। আপনারা এটা জানেন যে এই যে আজকে 12 তারিখ, 12, 13, 14 এই 3 দিন ইন্ডিয়াতে একটা প্রোগ্রাম ছিল, যে জাতিসংঘের যে আমাদের সেনাবাহিনী যায়, এটা একটা প্রোগ্রাম চলতেছিল। এইখানে আমাদের সেনাপ্রধানকে দাওয়াত দেওয়ার পরেও উনি যাননি। যেটা আমরা জানতে পারছিলাম যে এটা উনি যাননি, তার কারণ হচ্ছে পাকিস্তানকে যেহেতু দাওয়াত দেওয়া হয় নাই এই মিটিং এ, পাকিস্তান সেনাবাহিনী যাবে না, সেনাপ্রধান যাবে না, সুতরাং এই প্রেশারের কারণে নাকি ওনার এটা এই সফর বাতিল করে দিয়েছিল ইন্ডিয়া তো সরি বাংলাদেশ বাতিল করেছে, যাবে না। এখন সেই জায়গায় 4 সামরিক কর্মকর্তা, তাও আবার 15 মাস, শেখ হাসিনার সরকার যাওয়ার পরে 15 মাসের ভিতরে কোনো সামরিক কর্মকর্তা আসেনি। হয়ারাজ দেখেন আপনি আগে খেয়াল করতে পারবেন ইন্ডিয়ার অনেক সামরিক কর্মকর্তা, মানে 8 আগস্ট থেকে 24 সালের 8 আগস্ট থেকে এ যাবৎকালে ভারতীয় কোন সেনা কর্মকর্তা বাংলাদেশ সফর করেনি। এটি একটু এটা একটা প্রথম, সেই হিসাবে এখানে একটা সিগনেচার আছে। হ্যাঁ, হয়তো দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নয়ন হতে পারে কিংবা অন্য কিছু। ইন্ডিয়ার সেনা কর্মকর্তারা এর আগে ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসে আমাদের যে এনডিসি আছে ওইখানে ট্রেনিং নিয়েছিল এর আগে অনেকবার। আবার বাংলাদেশি সেনা কর্মকর্তারা ইন্ডিয়াতে যে ট্রেনিং নিয়েছিল, এটা হচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্কের কারণে। এক দেশের সেনারা আসে, আরেক দেশের সেনারা যায় ট্রেনিং নেয় নিজেদের মাঝে। যেটা ধরেন আমাদের যে পুলিশ বাহিনীর অনেক লোক আপনার ফ্রান্সে যায়, নানতে, এটা সারা পৃথিবী থেকে যায়, ওখানে ট্রেনিং হয়, 4 দিন 5 দিনের একটা ট্রেনিং চলে এগুলাতে। এখন ওই ট্রেনিং ফেনিংও বন্ধ। আর যেখানে সারা বাংলাদেশে এখন আপনার আমেরিকান সেনা কর্মকর্তারা আছে, এখানে পাকিস্তানের সেনা কর্মকর্তারা এখানে গিজ গিজ করছে, এরই মধ্যে হঠাৎ করে ডিক্লারেশন দিয়ে ইন্ডিয়ার 4 সেনা কর্মকর্তা এখানে আসা, আবার সেটা কক্সবাজার সফর করা, এইটা কিন্তু আপনার একটু চিন্তার বিষয়। কি হতে চলছে বা কি হতে যাচ্ছে, এটা আসলে একটা সিগনিফিকেন্ট, মানে কি জিও পলিটিক্স এর ক্ষেত্রে এটা কিন্তু বিশাল একটা জিনিস। এটা কিন্তু সবাই তীক্ষ্ণ নজর রাখবে। আর যেহেতু এই মুহূর্তে বাংলাদেশের ম্যাক্সিমাম লোকজন এই ইন্ডিয়ার বিরুদ্ধে লাইগা আছে, আবার কেউ কেউ বলতেছে যে আপনার 50 লাখ লোক পাঠাই দিবে গাজবাতুল হিন্দ করতে। এইখানে আবার গতকাল রাতে বাংলাদেশ সময় 4টার সময় দেখছেন আপনারা যে ফ্রান্স থেকে ইউটিউবার, আমেরিকা থেকে ইউটিউবার, ওরা হঠাৎ করে রাত 4টায় এসে বলছে জনসাধারণ আপনারা নাইমা আসেন, রাস্তায় যান, সেনাবাহিনীর ইউনিট ঘেরাও করেন, প্রয়োজনে কামানের সামনে শুয়ে যান। এরা মনে হয় কু করতেছে, এবার প্রপাগান্ডা চালাইছে কিন্তু ব্যাপক। গতকাল রাতে 4টা থেকে 4:30 পর্যন্ত এরা লাইভে এসে ব্যাপক, কিন্তু পাবলিক নামে নাই। তো এই মুহূর্তে এই নিউজটা যখন সামনে আসলো, এখন পরিস্থিতি কি হয় বা কি হতে যাচ্ছে এটা দেখার বিষয়। আর আমার কাছে রাশেদ হায়দার ভাই, ওরা যে এই যে ফ্রান্স থেকে, ইংল্যান্ড থেকে, ইউএসএ থেকে যে উস্কানিগুলো দিচ্ছে, জনগণকে রাস্তায় নামবে কি সেনাবাহিনীর বিপক্ষে নামাতে চাচ্ছে তারা? কেন? সেনাবাহিনী ওদের কি ক্ষতি করে? এখন সেনাবাহিনী কি ক্ষতি করে মানে হয়তো তারা চিন্তা করতে যে এই সেনাবাহিনীর কারণে তারা আমাদের মাননীয় রাষ্ট্রপতি চুপ্পুকে সরাইতে পারে নাই, সংবিধান ছুঁড়ে পালাইতে পারে নাই, বা পাকিস্তানের সাথে এক হয়ে যেতে পারে নাই। চিন্তা ভাবনা এটাই হবে, এর বাইরে কিছু হবে না। দেখেন আপনি কিছু সিকোয়েন্স আপনি এইভাবে দেখেন কেন? আমার কেন জানি মনে হয় কি একটা নির্বাচনের একটা ডেট ফেব্রুয়ারিতে ডিক্লেয়ার করা আছে। এই ধরনের পরিস্থিতি তৈরি হইলে ওইটা নির্বাচন কিছু হবে, হওয়ার কোনো যুক্তি তো থাকবে না। নির্বাচন ফেব্রুয়ারিতে দূরে থাক, 26 সালেও তো হবে না। এই ধরনের উত্তেজনা বা এই ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট করলে ওরা আসলে দেশের কি চায়? মাসুদ ভাই, ওরা আসলে যা চাইতেছে সেটা হচ্ছে নির্বাচন হইতে হবে না, নির্বাচন না। ওরা চাইতেছে দেশ এখন যেভাবে চলে ওইভাবে। এইটা একদম ফুল, ওরা পাকিস্তান যে ডোজ খাওয়াইতেছে তারা সেই ডোজে চলতে যাচ্ছে।
তাদের মূল কাহিনীটা পাকিস্তানি ডোজে তারা চলতে হবে। আর এই দুই ইউটিউবারকে আমার যা মনে হয় তা হচ্ছে যে কি জানেন, এরা পুরো দেশটারে অস্থিতিশীল বানাইয়া তলাবিহীন ঝুরি করে রাখুক, এতে তাদের লাভ, এটা লাভ তাদের। কারণ তারা এখনো এগুলা করতে যাইয়া তারা কিন্তু লক্ষ লক্ষ ডলার তারা কিন্তু এখনো কামাচ্ছে। আর এখানে দেখেন, এই যে আমরা যারা বলি যে 29 মিলিয়ন ডলার আসছে, তারপরে আপনার এই ডিপ স্টেটের কাজ সবকিছু, তো যারা এই 29 মিলিয়ন ডলার খাটাইছিল তারা তো খালি শেখ হাসিনা পদত্যাগ চায় না, ওরা তো শেখ হাসিনা পদত্যাগের সাথে তাদের কিছু ব্যবসা বাণিজ্য আছে। যতক্ষণ পর্যন্ত তাদের যে ধান্দাটা আছে এইটা যতক্ষণ পর্যন্ত তারা ক্লিয়ার করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত দেশের শান্তি আসতে দিতে পারবে না। কারণ আপনি একটা জিনিস দেখেন, আপনার ফ্যামিলিতে, এক্সাম্পল আপনার ফ্যামিলিতে আপনি আপনার ওয়াইফ, মা, বাবা, ভাই বোন সবার মধ্যে একটা ঝগড়া যদি থাকে, পাশের বাসার এই লোক আপনার জমি কিনে ফেলতে সুবিধা, কারণ আপনাদের মধ্যে ভেজাল আছে, সুতরাং আপনাদের জমি কিনতে পারবে। কিন্তু যদি সুসম্পর্ক থাকে তাহলে তার আপনার এই জমি ধরতে পারবো না। সুতরাং এদেরও অবস্থা এটা যে সারা বাংলাদেশ এটা ভেজাল লাগাইয়া রাখো, ভেজাল লাগাইয়া রাখলে এই ডিপ স্টেটের ফর্মুলা বা তারা যেটা চাচ্ছে সেইটাতে সফল হবে। এইটা হচ্ছে কাহিনী। এখন আপনি দেখেন এই যে 14 তারিখ থেকে 16 তারিখ 2 দিনের যে সফর আছে, এই সফরে আজকে যেহেতু প্রকাশ হয়ে গেছে সব জায়গায় যে সেনা কর্মকর্তারা আসছেন, সেনা গোয়েন্দা কর্মকর্তারা, এরপরে কি হয় এটা কিন্তু দেখার বিষয়। অলরেডি আমরা জানি যে সেনাবাহিনীর ভিতরে একটা অস্থিতিশীল পরিবেশ, এবং আমার কাছে এই মুহূর্তে যতটুকু খবর আছে সারা ঢাকা শহরে আপনার সেনাবাহিনী নাকি আজকে 70% নিশ্চুপ হয়ে গেছে। মানে ওরা আছে, কোথাও কোথাও আছে দেখা যাচ্ছে, কিন্তু ওরা ওই গত 4-5 দিন আগের মতো না, ওরা নাকি একটু নির্জীব নির্জীব। কারণ আমরা বলতে পারছি পরিস্থিতিটা কি হবে আসলে, এটা টাফ টু সে নাও। না না, পরিস্থিতি যাই হোক, সেখানে আপনি দেখেন আমাদের পুলিশের অলরেডি পুলিশের মোরাল ভেঙে গেছে, অর্থাৎ পুলিশের এখন আর মনোবল নাই। পুলিশ শুধু বিরোধী পক্ষ দমনের কাজেই কেবল ব্যবহার হচ্ছে, কিংবা কোথাও কেউ জয় বাংলা বলছে কিনা তাকে ধরো, মারো, গুলি করো, টোটালি এই 1-2টা এজেন্ডা নিয়ে পুলিশ আছে, যেটা আমরা অবজার্ভ করছি। আর এমন কোন আইন শৃঙ্খলা রক্ষার কাজে পুলিশকে খুব একটা মানে দর্শনীয় ভাবে দেখা যাচ্ছে না। তাহলে আমাদের পুলিশ নিষ্ক্রিয় একরকম বলা যায়, পুলিশের দুর্বল হয়ে গেছে, আমাদের আনসার দুর্বল হয়ে গেছে, আমাদের বিজিবি দুর্বল হয়ে গেছে। সেনাবাহিনীতে এখন যেসব কথাবার্তা শোনা যাচ্ছে তাতে তো সেনাবাহিনীর, ওই যে কালকে দেখলাম ওনাদের যে ব্রিফিং সেনা সদর দপ্তর থেকে, তাদেরও মোরাল কিছুটা, তারা আপসেট, যেটা বলছিল আপসেট, এরকম একটা শব্দ তিনি উচ্চারণ করছিলেন। অবশ্যই একটা শব্দটি বেশ গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের পুরো দেশের মূলত আইন শৃঙ্খলার যে কাঠামো, আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার যেই টুলস, সেগুলাই তো আমাদের ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। তাহলে আমাদের দেশটা কোন দিকে যাচ্ছে? আপনার আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি আপনাকে আমি, সেটা হচ্ছে পুলিশের মোরাল নাই। পুলিশ বলতে আসলে এখন আর কিছু নেই, এটা পোশাকে আছে পুলিশ। এটা হচ্ছে কি জানেন, আপনি ধরেন একটা বেলুনের ভিতরে একটা ইয়েরে ছাড়লেন, কি বলে, একটা ইঁদুর ঢুকাইয়া বেলুনের ভিতরে, আর ওখানে লিখে দিলেন যে এটা রয়্যাল বেঙ্গল টাইগার, লিখে আপনি সুন্দরবনে ফালাই দিলেন। এখন এই ইঁদুর লাফায় আর এই বেলুনও উপরের দিকে লাফায়, আর লেখা আছে রয়্যাল বেঙ্গল টাইগার। তাই বলে কিন্তু ওই পুরা বনের জঙ্গলের সবাই বলবে না যে এটা রয়্যাল বেঙ্গল টাইগার, এরা করে যে এটা ইন্দুরই ইন্দুর, এটা কোনো পশু না। ওরা বাংলাদেশ পুলিশের অবস্থা সেম এখন ওই রকম। সেনাবাহিনীকে এইটা করে সেনাবাহিনীর মোরাল যা ভাঙছে তো ভাঙছে। এরপরে কি হবে জানেন, আপনার একটা কথা বলি, আমাদের পুরো বর্ডারটা কিন্তু কন্ট্রোল করে হচ্ছে যে বর্ডার ফোর্স, মানে যেটা আপনার বিজিবি, বিডিআর এর কথা বলছি। বিডিআর এ কিন্তু ডেপুটেশনে আসে সমস্ত আর্মির মেজর জেনারেল র্যাঙ্কের লোকজন, ডেপুটেশন আসে যারা বর্ডারে যায়। এরা এখন এই যে বিডিআর হত্যাকাণ্ড যেটা হয়েছিল, সেনা হত্যাকাণ্ড বিডিআর এ যেটা করছিল, ওরা কিন্তু অলরেডি আবার বলা শুরু করছে যে তখনকার বিচার এটা ঠিক ছিল না, বিডিআর এর 170 জন যাদের চাকরি গেছে, ফাঁসি হয়েছে, এটা ঠিক না, এটার আবার পুনঃ তদন্ত করতে হবে। তার মানে কি হবে জানেন, এইটা করে তারা বিডিআর এর আরো 200-400 কর্মীকে ফাঁসাবে, ফাঁসি হবে, এই করবে। এতে বিডিআর এর মোরাল ভেঙে গেলে বর্ডার ফোর্স টোটালি শেষ আমাদের। এদের মাথায় যেটা এখনো মুক্তিযুদ্ধের সমর্থক বা দেশের স্বাধীনতার সমর্থন করে আর্মি অফিসার এবং আপনার বিডিআর এর অফিসারদেরকে যদি বসায় দেওয়া যায়,
তাইলে সেই জায়গায় যা পাকিস্তান সেনাবাহিনীর কিছু লোক বা পাকিস্তান সমর্থিত কিছু লোক ওই বর্ডার এরিয়া যাবে, আর ওইটা গেলে এই যে অস্ত্রগুলো ঢুকতেছে এগুলো সব ইন্ডিয়াতে পাচার করা সহজ হবে এবং ইন্ডিয়ার সাথে ভেজাল করতে হবে, যেটা ভুলে হোক শুদ্ধতে হোক যাই না হোক না যাই না হোক, যেটা পাকিস্তান সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল না জানি ফিল্ড মার্শাল বলছিলেন যে এবার আক্রমণ পূর্ব দিক থেকে হবে, মানে বাংলাদেশ দিক থেকে হবে। এরা টোটাল আমাদের সেনা নৌ বিমান সব ধ্বংস করে দিয়ে যাবে, একটাও থাকবে না। এবং এই অবস্থান যদি আগামী আর 6 মাস চলে, এরপরে কি হবে কেউ জানে না। তবে সেনা প্রধানের অবস্থা এখন যা দেখা যাচ্ছে যে উনি একটু ঠান্ডা জাতের মানুষ আমার মনে হয়, কেন জানি। তবে ঠান্ডা জাতের মানুষ খেপা যায় কখন কি করে সেটা গড নোজ। আমরা এখন সময়ের অপেক্ষা যে দেখতে পারি আমরা যে কি হচ্ছে, এতটুকুই বলবো আমি। ধন্যবাদ মাসুদ ভাই। জি না, রাশেদ হায়দার ভাই, এই যে ভারতের যে 4 জন আসতেছে আর্মি ইন্টেলিজেন্স অফিসার, ওনারা তো বলছিলেন যে কক্সবাজারে যাবে। তো ওনারা কি ওইখানে এই কক্সবাজার বলতে আমাদের ওই যে রামুনিয়া যে এলাকাগুলোতে মিয়ানমারের যে বর্ডার, সেখানে বেশ কিছু বিষয় আছে ভূ রাজনীতির, ওই বিষয়গুলো থেকে কি কোনো তথ্য কালেকশনের উদ্দেশ্যে আসছেন কিনা, না এই বিষয়ে আপনার কি মনে হয়? দেখেন, এই জিনিসগুলোর তথ্য কালেকশনের জন্য আসে, তথ্য কালেকশনের জন্য 4 জন আসা লাগে না। আপনার বাংলাদেশি গোয়েন্দা সংস্থা যেমন ইন্ডিয়ার ভিতরে আছে, পাকিস্তানে আছে, পাকিস্তান এবং ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থা বাংলাদেশের ভিতরে আছে, রর এজেন্ট বাংলাদেশে আছে, চায়নার এজেন্ট আছে, রাশিয়ার এজেন্ট, সব এজেন্টই এখানে আছে। ওনারা যাবেন, হয়তো দেখে আসবেন, ওখানে একটু কথা বলে আসবেন, শুভেচ্ছার সফরের মতো। এর ভিতরে হয়তো ওনারা কিছু নিউজ কালেক্ট করবেন, কারো কারোর সাথে কথা বলবেন, কালেক্ট হবে, এটা হচ্ছে যে অন্য জিনিস। কিন্তু যাবেন, ওই অঞ্চলে যাবেন, কক্সবাজার অঞ্চলে যাবেন, যে ওইটা জায়গাতে এমন হইতে পারে যে কক্সবাজার অঞ্চলে আসলে কি কি ঘটছে এটা হচ্ছে সচক্ষ দেখবেন ওনারা। কারণ এখন বলছে 10ম পদাতিক ডিভিশনের সাথে বৈঠক, ওখানে বৈঠক করে ওনারা হয়তো দেখবেন হুইসপারিং আছে, ওখানে নিজেদের লোক আছে না আশপাশে, যেখানে খাইতে যাবেন, যেখানে শুইতে যাবেন, লোকজন আছে না, রড লোকজন আছে না। আমি কিভাবে শিওর হইলাম যে আপনি কেজিবির এজেন্ট না, বা রফিক ভাই যে আপনার আইএস এর এজেন্ট না, বা আমি যে আপনার মোসাদের এজেন্ট না? আপনি কি জানেন এজেন্ট গুলো তো সব তো আর ওই যে আমেরিকান এজেন্ট তাই বলে আমেরিকান কালার হইতে হবে তা তো না। আমেরিকান এজেন্ট তো বাঙালি, ইন্ডিয়ার রর এজেন্ট তো বাঙালি, পাকিস্তানের এজেন্ট তো বাঙালি, বাঙালির ভিতর থেকেই তো এজেন্ট। আবার এর ভিতরে যেহেতু আমরা সব এশিয়ান, সবার চেহারা শুরু তো একই রকম, ওইসব দেশের লোক আইসা যদি এখানে থাকে কেউ কিছু বলার নাই। চাইনিজ বা জাপানিজ হলে আমরা বুঝতে পারি যে না এটা চাইনিজ, এটা জাপানিজ, এটা কোরিয়ান। সুতরাং ওনারা ওখানে যাবেন, এটা হচ্ছে যে হয়তো সরজমিনে কিছু দেখে আসবেন, যে এমনও আছে যে ওইখানে যেসব কথা এখন আমরা শুনতে পাচ্ছি যে এরা বিভিন্ন জায়গায় গেছে বা ওই সমুদ্র তটে 7 ফ্লিট আছে, এগুলোতে সচক্ষে কিছু দেখে আসবেন, এটাই হইতে পারে। অথবা একটা শুভেচ্ছা সফর হইতে পারে। এটা ছাড়াও হয়তো এমনও হতে পারে যে 15 বছর পর্যন্ত, 15 কত মাস, 14 মাসই তো এই সরকার আসছে। 14 মাস। এই সরকারের সাথে তো ওরা আর এখানে আসেনি, দেখা সাক্ষাৎ হয়নি সরকারের সময়ে, হয়তো একটা শুভেচ্ছা বিনিময় থাকতে পারে, অথবা এর গভীরে অন্য কোনো বড় উদ্দেশ্য থাকতে পারে, যেটা হয়তো আমাদের জানার বিষয় না, হয়তো আমরা অনুমান করতে পারি, মন্তব্য করতে পারি এর জন্য। জি, আমি এই বিষয়ে একটু রফিক ভাইয়ের কাছে আসতে চাই। রফিক ভাই, এই 4 জন এই ভারতীয় যে সেনা গোয়েন্দা অফিসার ওনারা আসছেন বাংলাদেশে, এর মধ্যে আবার আমাদের সেনা প্রধান মহোদয়ের সৌদি আরবের যে 4 দিনের সফর ছিল, সেই সফরটিও বাতিল হয়ে গেছে। এই বিষয়টা নিয়ে যদি আপনার মতো করে একটু বলেন সংক্ষেপে। ধন্যবাদ মাসুদ ভাই, রাশেদ ভাই, ধন্যবাদ আপনার দর্শক শ্রোতাদেরকে। আসসালামু আলাইকুম। সেনা প্রধানের সৌদি আরব সফর বাতিলটা, এটা আমার কাছে যৌক্তিক কারণই মনে হয়। কারণ এখানে এখন আর লুকানোর কিছু নাই, যেহেতু সেনাবাহিনী অস্থিরতা চলতেছে, এটা কিন্তু সেনাবাহিনী নিজেরাই স্বীকার করছে। এটা এখন সাধারণ মানুষ, সেনাবাহিনী যেহেতু আমাদেরই দেশের সন্তান,
সেনাবাহিনী যে ধরো এরকম মনে করেন যে একটা মানে অস্থিরতা চলতেছে, সেক্ষেত্রে সাধারণ এই দেশের মানুষও কিন্তু সবাই অস্থির। এখন কিন্তু দেখেন গ্রামে গঞ্জে যারা অশিক্ষিত মানুষ তারাও কিন্তু জানতেছে যে সেনাবাহিনীতে একটা অস্থিরতা চলতেছে। কারণ যেহেতু আপনার একটা অনাকাঙ্ক্ষিত একটা উদ্বেগ ঘটনা উৎকণ্ঠা আছে সাধারণ মানুষের মধ্যে। ওই যে কারা কারা যেন দিচ্ছে জনগণকে, রাস্তায় নামতে কেউ নামছে না, আসলে মানুষ উদ্বিগ্ন বিষয়টা নিয়ে। মানুষ